ডিসকভার বিউটির বন্ধুরা কেমন আছেন সবাই? ডিসকভার বিউটির প্রতিটি পর্বেই আমরা দেখানোর চেষ্টা করেছি বাংলাদেশের বিভিন্ন সৌন্দর্যকে, কিন্তু এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাচ্ছি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীর মাঝে অন্যতম সেরা একটি আকর্ষণীয় জায়গায়। হ্যাঁ বন্ধুরা, আমরা সুন্দরবন যাচ্ছি। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে সুন্দর বাঘ রয়্যাল বেঙ্গল টাইগারের আবাসস্থল সুন্দরবন। চলুন আমাদের সাথে দেখি বাঘ মামার সাথে দেখা হয় না। বন্ধুরা, ঢাকা থেকে সুন্দরবন আপনি চাইলে স্থলপথে যেতে পারেন, আবার জলপথেও যেতে পারেন। আমরা বেছে নিয়েছি জলপথ। ঢাকা থেকে বাস ধরে চলে এসেছি নারায়ণগঞ্জ। এখান থেকে আমরা জাহাজে চড়ে 2 দিনে পৌঁছে যাব সুন্দরবন। দর্শক, আমরা এখন আছি নারায়ণগঞ্জের পাঁচের ডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ। আমরা এখন নারায়ণগঞ্জের ডকে, এখানে আমরা এমনি অবসরে উঠেছি। দেখতে পাচ্ছেন নৌকা ঢোকা যাচ্ছে, কিছুক্ষণ পর পর অনেকগুলো শিপ কার্গো এগুলো যাচ্ছে। তো আমরা এখান থেকে সুন্দরবনে যাবো। সুন্দরবন পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ ফরেস্ট, এবং সেখানে এখন আমরা যাবো ঝালকাঠিতে। ঝালকাঠি থেকে আমরা সুন্দরবনের উদ্দেশ্যে রওনা দিব কালকে সকালে। এখন পর্যন্ত আমার কাছে খুব ভালো লাগছে, এবং আপনারা চাইলে রাস্তা দিয়েও যেতে পারেন, নদী দিয়েও যেতে পারেন। তবে এক্সট্রা একটু সৌন্দর্য আপনার পাবেন নদীতে যেতে হবে। নদীর চারপাশে সৌন্দর্যগুলো বা নদীর চারপাশে এগুলো আপনি উপভোগ করতে পারবেন, এবং আশা করি আপনাদের ভালো লাগবে। এবারের সফরে আমরা কিন্তু একা নই, আমাদের পুরো ভ্রমণ জুড়েই থাকছে ডিসকভার বিউটির এক গাদা বন্ধু বান্ধব। জাহাজ ছেড়ে দিল, শুরু হলো আমাদের সুন্দরবন যাত্রা। আমাদের সাথে আছেন আমাদের জাহাজের ক্যাপ্টেন জাহিদুল ইসলাম ভাই, এবং আমাদের অ্যাসিস্ট্যান্ট ক্যাপ্টেন আহমেদ হোসেন ভাই। আমি জাহিদুল ভাইয়ের সাথে একটু কথা বলছি। ভাই, আমাদের ঝালকাঠি যেতে কতক্ষণ লাগতে পারে? 13 থেকে 14 ঘন্টা। তার মানে আমরা 13 থেকে 14 ঘন্টা এই নদীর বুক দিয়ে হেঁটে চলে যাবো, এবং নদীর বুকে যে চারপাশের সৌন্দর্য পুরোটাই আমরা দেখতে পাবো। এবং সুন্দরবনের এই যে দূরের প্রথম দিনটা আমাদের চমৎকার কাটবে আশা করি। আমি কি আপনার সাথে একটা ছবি তুলতে পারি? ওকে, তাহলে আমরা একটা সেলফি নিই। ঢাকা থেকে সুন্দরবন নৌপথে যেতে হলে আপনাকে পাড়ি দিতে হবে 11টি নদী এবং একটি বড় খাল। নদীগুলো হচ্ছে শীতলক্ষা, মেঘনা, লোয়ার মেঘনা, কীর্তনখোলা, গাবখান খাল, কচাই নদী, বলেশ্বর নদী, ভোলা নদী, সুপতি নদী, কটকা নদী, শ্যালা নদী এবং পশু নদী। আমাদের এখন এসেছে মেঘনা নদীর উপরে। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম শীতলক্ষা নদী থেকে, এবং সেখান থেকে আমরা মেঘনা নদীতে এসেছি। আপনাদের একটি তথ্য জানিয়ে রাখি, সেটি হচ্ছে মেঘনা কিন্তু বাংলাদেশের সবচেয়ে প্রশস্ত এবং সবচেয়ে চওড়া নদী, এবং এই নদীর নামকরণ নিয়ে কিন্তু অনেক মিথ চালু আছে। এবং আমরা জানি যে আশেপাশের মানুষজন এক এক রকম কথা বলে মেঘনা নদীর নামকরণ কীভাবে হলো। আমরা ইতিহাস গেলে দেখেছি বিভিন্ন তথ্য এসেছে যে দার্শনিক ভূগোলবিদ টলেমি তিনি আসলে নামকরণ করেছিলেন মেগা শব্দ থেকে, এবং তিনি একটা তাদের বইতে মেগা শব্দটির উল্লেখ করেছিলেন। এবং অনেকেই ধারণা করেন, ইতিহাসবিদ নিহারঞ্জন রায় তিনিও একটি বইতে লিখেছেন যে এই মেগা থেকে মেঘনার উৎপত্তি। আবার আশেপাশের মানুষজনের মধ্যে কিন্তু একটি মজার ধারণা প্রচলিত আছে, সেটি হচ্ছে যে দূর থেকে নাকি মেঘনা নদীকে দেখতে এসে মানুষজন বলতো ওটা কি মেঘ। তখন তারা যখন বলতো যে না না এটা মেঘনা, তখন মেঘ যে না, এই জায়গা থেকেও মেঘনার নামকরণ। যাই হোক, আমাদের আসলে একটি জাতীয় সম্পদ এই মেঘনা নদী, এবং মেঘনা এখন অনেক শান্ত। আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে সবাই শান্ত পরিবেশে মেঘনা নদী চলাচল প্রবাহমান। কিন্তু মেঘনা যখন উত্তাল হয় তখন কিন্তু মেঘনার সেই রূপটি আলাদা একটি রূপ, সেই রূপটি কিন্তু মানে অনেক ভয়ঙ্কর একটি রূপ, এবং সেই রূপটি বাংলাদেশের যে কোনো নদীর চেয়ে অনেক বেশি উত্তাল হতে পারে, অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। যাই হোক, এখন আমরা মেঘনা নদী থেকে ধীরে ধীরে চাঁদপুরের দিকে যাচ্ছি, এবং সেখানে মেঘনা নদী পদ্মার সাথে মিলিত হয়ে আবার মেঘনা নামে বঙ্গোপসাগরে পড়ে গেছে। এবং চাঁদপুর থেকে আমরা লোয়ার মেঘনায় পড়বো, এবং সেখান থেকে আমরা বরিশালের দিকে যাব, এবং আপনাদেরকে নিয়ে যাবো আমরা ঝালকাঠি থেকে সুন্দরবনের দিকে। সুন্দরবনের পাশে কিন্তু আপনি সমুদ্র দেখতে পাবেন। শীতলক্ষা পেয়ে চলছি, লক্ষ্য রাতের ভেতরে ঝালকাঠি পৌঁছানো। বন্ধুরা, ঢাকা থেকে যারা জলপথে সুন্দরবন আসবেন তারা কিন্তু কোনোভাবেই নদীর বুকে সূর্যাস্ত মিস করবেন না। আগেই বলেছি, ঢাকা থেকে সুন্দরবন জলপথে যেতে লাগে প্রায় 1.5 দিন সময়। আমরা যারা ঢাকার ব্যস্ত জীবন আর যানজটের ভিড়ে একান্ত নিজস্ব সময়গুলোকে হারিয়ে ফেলেছি, তাদের জন্য এই জলভ্রমণ হতে পারে জীবনী শক্তি ফিরিয়ে আনার এক অসাধারণ পথ। রাত 10টার দিকে আমরা পৌঁছে গেলাম ঝালকাঠি। এখানেই নোঙর ফেলে পরদিন যাত্রা শুরু হবে আমাদের।
বন্ধুরা, ঝালকাঠি থেকে পিরোজপুর হয়ে কীর্তনখোলা পার হয়ে এখন আমরা ভোলা নদীর উপরে। সুন্দরবন এলাকা কিন্তু শুরু হচ্ছে এখান থেকেই। নদীর দুপারের দৃশ্যগুলো কিন্তু খুবই চমৎকার। শত শত জেলে নৌকা আর পাড়ের গ্রাম দেখতে দেখতে কখন যে সময় কেটে যাবে আপনি টেরও পাবেন। দুপুরের দিকে সুপতি নদী থেকে আমাদের সাথে যোগ দিলেন দুজন নিরাপত্তা রক্ষী। দর্শক, আপনাদেরও জানিয়ে রাখি, এই সুপতি নদী থেকেই কিন্তু আমরা ঢুকে যাব মূল সুন্দরবনের ভিতরে। তাই প্রয়োজনীয় অনুমতিগুলো কিন্তু এখান থেকেই আপনাকে সংগ্রহ করতে হবে। দর্শক, আপনারা জানেন যে সুন্দরবনের ভিতর দিয়ে অনেকগুলো নদী খাল পেঁচিয়ে আছে। তো আমরা এখন কচিখালী নদীর উপরে আছি এবং আমরা এখন সুন্দরবনের ভিতর দিয়ে ঘুরছি। আপনারা সুন্দরবনের ভিতরটা এখন দেখবেন। সুপতি নদীর এক পাশ দিয়ে চলে গেছে কচিখালী খাল। আমাদের এবারের গন্তব্য কচিখালী খাল পেয়ে কচিখালী। কচিখালী খালের ভেতর দিয়ে আপনাকে যেতে হবে নৌকা কিংবা ট্রলার নিয়ে। দুপাশে ঘন বন আর মাঝখানে ভেসে বেড়ানো আপনাকে মনে হবে যেন পৃথিবীর আদিম কোনো জায়গায় চলে এসেছে। কচিখালীর এই খাল এবং এর আশেপাশ কিন্তু পর্যটকদের জন্য যথেষ্ট বিপজ্জনক, কারণ এই এলাকায় বাঘ মামার দেখা পাওয়া যায় হরহামেশাই। খালের ভেতর ঢোকার পর ট্রলারের ইঞ্জিন বন্ধ করে দিতে হবে। নিরন্তর নিস্তব্ধতা না হলে সুন্দরবনের সৌন্দর্য বুঝবেন কিভাবে? প্রকৃতি কত সুন্দর সাজে সেজেছে এখানে, চোখে না দেখলে বলে বোঝানো সম্ভব না। কচিখালী অভয়ারণ্যের আয়তন 14,734 হেক্টর। পূর্ব দক্ষিণে বঙ্গোপসাগর, উত্তর পশ্চিমে ঘন বন। এই বনটি সুন্দরী কেওড়া গেওয়া বৃক্ষে সমৃদ্ধ। বনের মধ্যে চিত্রা হরিণ, শূকর, বানর, বনমোরগ সহ বিভিন্ন প্রজাতির পাখি, সাপ, গুইসাপ, বাঘ এবং পাশে বয়ে যাওয়া কচিখালী নদী ও খালে রয়েছে কুমির। বনের মধ্যে চিত্রা হরিণের ছড়াছড়ি। বাঘ দিনের দুটি সময়ে বেশি শিকার করে থাকে। শুনে গা শিউরে উঠছে, কিন্তু সুন্দরবনের সৌন্দর্য উপভোগ করার সাহস জমাতে পারেনি। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, তাই বলে কি ভ্রমণ পিপাসুদের ভ্রমণ থেমে থাকবে? কখনোই না। সারিবদ্ধভাবে তাল গাছও রয়েছে প্রচুর। সব মিলিয়ে কচিখালী অনিন্দ্য সুন্দর। দ্বিতীয় দিনও কেটে গেল, দেখা যাক সামনে আর কি কি অপেক্ষা করছে। বন্ধুরা, গত দুদিন পুরোটা সময় পানির উপরে থাকতে থাকতে ডাঙার জন্য মনটা কেমন কেমন যেন করছে। আর তাই আজ ভোরে আমরা রওনা হয়েছি কচিখালী গ্রাসল্যান্ডের উদ্দেশ্যে। সুন্দরবনের ম্যানগ্রোভের ঠিক মাঝখানে একটা বিশাল গ্রাসল্যান্ড, যেন বড় সড়ো একটা বিস্ময়। চলুন বন্ধুরা, দেখা যাক কি অপেক্ষা করছে সেখানে আমাদের জন্য। বন্ধুরা, ট্রলার থেকে নেমে আমরা হেঁটে চলছি গ্রাসল্যান্ডের দিকে। কচিখালী বাগেরহাট জেলার অন্তর্গত।
এই গ্রাসল্যান্ডটি কচিখালী বন্যপ্রাণী অভয়ারণ্যের ঠিক মাঝ বরাবর। যাত্রাপথে বড় বড় ঘাস আর ছনের বনের দেখা পাবেন। শীতের ভোরে ঘাসের মাথায় শিশির বিন্দু আপনার পা ধুয়ে দেবে। দর্শক, সুন্দরবনের মতো ম্যানগ্রোভ ফরেস্টে যে আমরা এরকম একটা গ্রাসল্যান্ড পাবো, এটা কিন্তু আমরা আগে থেকে ভাবিনি, এবং বিষয়টা আসলে আমাদেরকে আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। এবং দেখেন আপনার এই পাশে এই যে বিভিন্ন ঘর তৈরি করা হয়েছে অস্থায়ীভাবে। এই ঘরগুলো আসলে এই মাসের জন্যই, তার এই স্থানীয় লোকজন এই ঘরগুলো তৈরি করে এখানেই থাকছে। আমরা এখানে দেখেছি তারা এখানেই ভাত খাচ্ছে, এখানে তাদের দৈনন্দিন কাজকর্ম করছে, এবং এখানে তারা 10 থেকে 15 দিন থাকবে। সেখান থেকে শনগুলো সংগ্রহ করে তারা নিজেদের লোকালয়ে চলে যাবে। দর্শক, এই পাশে দেখুন, এই পাশে হচ্ছে সুন্দরবনের যে মূল অংশটি সেটি, এবং এখান থেকে আপনি যতই গভীরে যাবেন ততই জঙ্গলের গভীরত্ব ঘনত্ব বাড়বে। এবং ভেতরে গেলে আমরা আজকে আস্তে আস্তে দেখেছি হরিণ আছে, ভেতরে অনেক বুনো শুয়োর রয়েছে, এবং সেই সাথে সাথে আপনি বিভিন্ন প্রজাতির পাখি, সাপ এগুলো দেখতে পাবেন। ছন কাটারিরা কিন্তু বছরের নির্দিষ্ট একটা সময়ে সরকারের অনুমতিক্রমে এখানে ছন কাটার সুযোগ পায়। এদের অস্থায়ী ঘরগুলো দেখতে কিন্তু খুবই আজব। এই জায়গায় যে আপনারা ঘর বানিয়ে এখানে থাকছেন, তো এই জায়গায় আপনাদের এই থাকার উদ্দেশ্যটা কি? থাকার উদ্দেশ্য যে আমরা আসি এই ছন কাটতে, খ্যার, এই খ্যার কাটার জন্য সারাদিন কাটি, রাত্রিবেলায় বাসায় থাকি। এই ছন দিয়ে আপনারা কি কি করবেন? এই ছন দিয়ে বরাস ছাউনি দেয়, পানের বরাস ছাউনি দেয়। মানে বরজ যেটা, হ্যাঁ। আর অন্য কোনো কাজে লাগে না? আর অন্য লোকে হয়তো ছোটখাটো ঘর দরজা চাইতে পারে। বন্ধুরা, ভোরবেলায় ঘাসের মাথার শিশির বিন্দু দেখে আমরা ফিরে চলেছি আমাদের জাহাজের উদ্দেশ্যে। প্রতিমধ্যে সকালবেলায় খাবারের সন্ধানে বের হওয়া হরিণ, শূকর, পাখি আর কপাল ভালো থাকলে বাঘের দেখাও মিলতে পারে। কচিখালী থেকে সুপতি নদী বেয়ে এবার আমাদের গন্তব্য কটকা অভয়ারণ্য। কটকায় বেড়াতে আসার প্রধান মাধ্যম বলতে গেলে শুধু লঞ্চই, আর পর্যটকদের নিয়ে এই লঞ্চ নোঙর করা হয় কটকা হয়ে। পথের দুপাশে দেখতে পাবেন সুন্দরবনের সুন্দরী আর কেওড়ার বন। ঠিক মতো চোখ রাখলে সুন্দরবনের কিছু স্পেশাল পশু পাখিকেও হাই জানাতে পারবেন। বন্ধুরা, আমরা যাচ্ছি কটকা সমুদ্র সৈকতে। বলুন তো, শেষ কবে বালির ভেতরে খালি পায়ে ফুটবল খেলেছেন, কিংবা দুরন্ত নদীর বুকে ঝাঁপ দিয়েছেন? কটকা সমুদ্র সৈকতে এসে আপনিও ফিরে যেতে পারেন সীমাহীন স্বাধীনতায় ভরা সেই ছেলেবেলায়। কটকা সমুদ্র সৈকতে সূর্য স্নান সেরে আমাদের এবারের গন্তব্য টাইগার হিল। কি নাম শুনেই ভয় লাগছে? যাত্রাপথে বিশাল পশু নদী আর দুপাশে ঘন বন আপনার গা ছমছম করতে বাধ্য করবেই। খালের পশ্চিম পাড়ের জেটি পেরিয়ে উপরে উঠলেই বন কাঁচারা। এখান থেকে খানিকটা পশ্চিমে এগুলেই দেখা মিলবে ইট বাঁধানো সংক্ষিপ্ত একটি পথে। এরপরে আরেকটু সামনে গেলেই সমুদ্র। সূর্যাস্ত দেখার জন্য এই স্থানটি বেশ মনোরম। কটকা বন বিভাগ কার্যালয়ের পেছন দিকের উত্তর পাশের খালটি হাঁটার সময় ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের ঘন শ্বাসমূলে পরিপূর্ণ থাকে। এছাড়া একটু নিরিবিলি স্থানে যেতে পারলে দেখা যায় চিত্রা হরিণের দল। এটা হচ্ছে পট। এই পটে লবণটা রেখে দিয়ে মাটির নিচে পুঁতে রাখতে হবে। পুঁতে রেখে এরপরে হাইটলিভাবে সেল করতে লবণটা মার্কেটে। তো আমরা যে ফ্যাক্টরিটা কীভাবে লবণ মাটির নিচে হাইট রাখতো ওরা। আর এখন আমরা দেখছি লবণের এখানে লবণের
লবণটা বেক করা হতো। লবণটা বেক করার পরে পট তৈরি করার পরে লবণটা মাটির নিচে হাইট করা। বনের দক্ষিণে কিছুক্ষণ হাঁটলে চোখে পড়বে পরপর 3টি টাইগার টিলা। এই টিলায় প্রায় বাঘের পায়ের ছাপ দেখা যায়। বাঘ দেখছেন? বাঘ তো বেশি 5 বার বাঘের সামনে পড়ছেন? সোনার সঙ্গে কাছাকাছি। বাঘ তো টার্গেট করে, বাঘ তো হঠাৎ করতে না। এগুলো হচ্ছে হেঁটল গাছ। এটা বাঘ এই ধরনের গাছে এখানে থাকে প্রথমে হেঁটল গাছ এখানে। আর হচ্ছে মানে এখানে ম্যানগ্রোভ নাই, ওদের পটা অনেক বড় বড়, তো এখানে ম্যানগ্রোভের ইয়েটা অনেক কম। আরেকটা হচ্ছে টাইগার ফার্ম, ওটা আরেকদিকে হচ্ছে। টাইগার টিলা থেকে সামান্য পশ্চিমে বয়ান খাল। খালের দুই পাশ কেওড়া, গোলপাতা আর নানান পাখির কলকাকলিতে মুখর হয়ে আছে সবসময়। কটকা অভয়ারণ্য আর টাইগার টিলা দেখে এখন আমরা যাচ্ছি করমজল ইকো পার্কে। দিনে দিনে যারা সুন্দরবন ভ্রমণ করতে চান তাদের জন্য আদর্শ জায়গা এটি। নদীপথে খুলনা থেকে প্রায় 60 কিলোমিটার আর মংলা বন্দর থেকে মাত্র 8 কিলোমিটার দূরে এই পর্যটন কেন্দ্রটির অবস্থান। দর্শক, আমরা আজকে এখানে এসেছি করমজলে ইকো ট্যুরিজম সেন্টার। এখানে একটি ক্রোকোডাইল ব্রিডিং সেন্টার আছে। আমরা এখন ভিতরে যাবো। এর ভিতরে যে কুমিরের যে প্রজনন কেন্দ্র, এটি সরকারিভাবে পরিচালনা করা হয় এবং এখানে যাবো যে দেখবো কীভাবে কুমিরের প্রজনন কেন্দ্রটি করছে। সুন্দরবনের পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জের অধীন করমজল পর্যটন কেন্দ্রটি ইকো টুরিস্টদের কাছে একটি আকর্ষণীয় স্থান। প্রবেশ পথে মাটিতে শোয়ানো বিশালাকৃতির মানচিত্র সুন্দরবন সম্পর্কে আমাদের সম্যক ধারণা দেবে। মানচিত্রটিকে পেছনে ফেলে বনের মধ্যে দক্ষিণে চলে গেছে আঁকাবাঁকা কাঠের তৈরি হাঁটা পথ। এর নাম মাঙ্কি ট্রেন। দর্শক, এই কুমির প্রজনন কেন্দ্রে এখন পর্যন্ত প্রায় 300 বাচ্চা কুমির আছে এবং আমরা যে প্রথমে যে 3টি কুমির দেখেছিলাম, 3টি কুমিরের নাম হচ্ছে রোমিও, জুলিয়েট এবং কিলকিল, এবং তাদেরকে নাম ধরে ডাকলে তারা পুকুরের পাড়ে চলে আসে। চিড়িয়াখানার মতো উপরিভাগ উন্মুক্ত খাঁচা ঘেরা খোলা জায়গায় ছোট বড় অনেকগুলো হরিণের দেখা মিলবে। বাদাম বা অন্য কোনো খাবার হাতে নিয়ে ডাক দিলেই ওরা ছুটে এসে হাত থেকে খেয়ে নেবে। বন্ধুরা, সুন্দরবনের 4 দিনের জার্নি শেষ করছি আজ। ফেরার পথে আবারও দুচোখ ভরে দেখে নিচ্ছি বাংলার রূপ। আমরা চলে এসেছি মংলা বন্দরে, আর এখানেই এবারের মতো শেষ হচ্ছে আমাদের সুন্দরবন। দর্শক, আমরা মংলা পোর্টে চলে এসেছি। পেছনে দেখছেন মংলা পোর্টের বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল এরিয়া। আমরা এখন আমাদের থাকার উদ্দেশ্যে ফেরত যাব। আমরা আজকে আপনাদেরকে সুন্দরবন দেখালাম। আমরা এই কয়দিন সুন্দরবনে ঘুরে সুন্দরবনের যে সৌন্দর্য, সেটি জানি না কতটুকু আপনাদের সামনে উঠিয়ে আনতে পেরেছি, সেই সৌন্দর্যটুকু আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আমাদের এই ডিসকভার বিউটি অনুষ্ঠানে আমরা চেষ্টা করেছি প্রতি পর্বেই বাংলাদেশের যেই সৌন্দর্যগুলো, আমরা সবসময় আমাদের ভ্যাকেশনগুলো কাটাতে হয়তো দেশের বাইরে চলে যাই, কিংবা আমরা জানি, আমরা এটি মনে মনে বিশ্বাস করি যে দেশের বাইরে হয়তো অনেক সৌন্দর্য, কিন্তু আমার দেশে যেই পরিমাণ সৌন্দর্যটি আছে, আমার দেশের যেই সৌন্দর্য, আমার দেশের যেই চমৎকার যেই সিনারি, সেই বিষয়গুলো কিন্তু আমরা জানি না বা আমরা দেখতেও চাই না। পুরো প্রকৃতি বাংলাদেশ উজাড় করে আপনার জন্য অপেক্ষা করছে তার পুরো সৌন্দর্য নিয়ে। আপনারা আসুন, একে অবলোকন করুন এবং এটি বিশ্বাস করতে শুরু করুন যে বাংলাদেশে অনেক কিছু আছে। আমরা বাংলাদেশে যদি ঘুরতে চাই তাহলে অনেক কিছু দেখতে পারবো। আমাদের বাংলাদেশের এত যেই সম্পদ, এই সম্পদগুলো আমাদের পর্যটন শিল্পকেও, আমরা যদি অভ্যন্তরীণ যে পর্যটন শিল্প, সেটিকেও আমাদের এগিয়ে নিয়ে যাবে। এবং আমরা আশা করি যে আপনারা দেশটাকে আবিষ্কার করবেন নতুন চোখে। আমাদের এই ক্যামেরার চোখ দিয়ে আপনারা দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে আসবেন। দেখা হবে আপনাদের সাথে। ততদিন পর্যন্ত আমাদের সাথে থাকবেন।